Start. Good afternoon to everyone. Today we are going to learn about oscillations, simple harmonic motion, resonance, equilibrium, oscillation, অনেক কিছু। আজকে অনেকগুলো স্লাইড আমি পড়াবো, কিন্তু আমরা চেষ্টা করব এগুলোকে গল্পের মতো করে পড়ার। কারণ অনেকগুলো স্লাইড আছে, কিন্তু স্লাইডে ইনফরমেশন খুব অল্প অল্প করে, যে কারণে হয়তোবা অনেকগুলো স্লাইড হবে, কিন্তু ইনফরমেশন এবং এগুলোকে যদি মজা করে পড়া যায় তাহলে এটা খুব ভালো মনে থাকবে। এবং প্রত্যেকটা জিনিস যখন আমরা পড়ি, সেটা যদি তোমার ভালো লাগা কোনো বিষয়ের সাথে বা তুমি যদি ভালোবেসে পড়তে পারো, তাহলে কিন্তু সেটা সবসময় মনে থাকবে। আদারওয়াইজ যদি চাও মেমোরাইজ করতে, that cannot help you. So today we will learn about oscillations, simple harmonic motion, রেজোন্যান্স, ইকুইলিব্রিয়াম এন্ড অসিলেশন, এবং আমরা এখানে কিছু কোশ্চেন সলভ করব। সেই কোশ্চেনের উপরে খুব ছোট ছোট কোশ্চেন, মাল্টিপল চয়েসও আছে, তো সেগুলো দেখবো যে আসলে জাস্ট আমাদের এই আইডিয়াটা আছে কিনা। প্রথম এটা একটা অনেক বড় একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা শুরু করতে গিয়ে আমরা একটু রিভিউ করব। আগে যে তোমরা পড়ে আসছো ইন্টারমিডিয়েটে বা এসএসসি লেভেলে, সেইগুলো সম্পর্কে আমরা একটু রিভিউ করে তারপরে আমরা ডিটেইলসে যাব এই চ্যাপ্টারে। সো হোয়াট উই হ্যাভ টুডে, চ্যাপ্টারের নামটাই হলো আমাদের অসিলেশনস। এখন আমার ফোন করে একটা স্টুডেন্ট। হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমি ক্লাস নিচ্ছি। এখন তুমি কি পাঠাইছো? তুমি পাঠাইছো কিনা? তুমি পাঠাইছো কিনা? আচ্ছা, তুমি আমাকে হোয়াটসঅ্যাপে ই করে পাঠাই দাও, মানে শুধু ছবি তুলে তো পাঠিয়ে দাও, আর কিছু লাগবে না। আচ্ছা, আমি ক্লাস নিচ্ছি। আচ্ছা, যা বলছিলাম, আমাদের চ্যাপ্টারের নামটাই হলো অসিলেশনস। তাহলে এখন এই অসিলেশনস, এই দেখো, এই যে একটা, এটা কি হনুমান, তাই না? অথবা এই যে বানর টাইপের কিছু একটা। তাহলে এরা কি করছে, এই যে একটা হাত এখানে ধরে আর এই একটা হাত দিয়ে এখানে ধরে ও ঝুলছে কন্টিনিউয়াসলি। এরকম আমরাও মাঝে মধ্যে এরকম দোলনায় দুলছি, তোমরা দুলছো কিনা জানি না। তো আমরা গ্রামে থেকেছি, তো আমি গ্রামে বড় হয়েছি, তো গ্রামে এরকম করে আমরা ইভেন গাছের মাথায় দড়ি বেঁধে, তো সেই দড়ির নিচে বা রশি বেঁধে, সেই রশির নিচে একটা কাঠের পাত বা কাঠের নিচের এক টুকরা কাঠ, সেই কাঠের উপরে বসে আমরা এরকম করে দোল খেতাম। তো খুব মজার বা আরাম লাগতো। যাই হোক, তাহলে এই যে এখন আমরা এখান থেকে কি বুঝতে পারি, যে আমরা এই চ্যাপ্টারটা পড়লে আমরা কি জানতে পারবো? টু আন্ডারস্ট্যান্ড সিস্টেম দ্যাট অসিলেট উইথ সিম্পল হারমোনিক মোশন। যে এই সিম্পল হারমোনিক মোশন, আমরা গত ক্লাসে একটা পেন্ডুলাম করেছিলাম প্র্যাকটিক্যাল ক্লাসে, যে সেখানে পেন্ডুলাম আসলে এই চ্যাপ্টারটা আগে পড়ে তারপরে ওই প্র্যাকটিক্যালে যাওয়া ভালো ছিল। তবে যেহেতু আমাদের আসলে টাইম লিমিটেড, তো যে কারণে আমরা মানে যখন যে জায়গায় টাইম পাচ্ছি সেগুলো আগে শেষ করছি। তো যাই হোক, এখন আমরা ওই আগের ক্লাসগুলোতে, মানে ওই প্র্যাকটিক্যাল ক্লাসে যা পড়েছিলাম সেইগুলো সম্পর্কে এখন আরো মোর ডিটেলস তোমরা জানতে পারবা। সো আমরা আসলে এখন এই অসিলেশন, সিম্পল হারমোনিক মোশন, এইগুলো সম্পর্কে একটু পড়ালেখা করব। সো আগে কি করেছো, এই যে আমি যে কথা বললাম, এই যে দোলনা, এরকম করে কিন্তু আমরা দোলনা করেছি, যে এই যে একটা বাচ্চা, এই বাচ্চাটা এখানে ঝুলে আছে। এখন একবার অনেকটা দূরে যায়, আবার এই যে একটা স্টেইন আছে, এই যে দড়িটা আছে বা রশিটা আছে, এটা মনে করো ইলাস্টিক। তো ইলাস্টিক হওয়ার কারণে একটা নির্দিষ্ট লেন্থ আছে, যেটা করতে পারে ওই বাচ্চার যে ওজন আছে তার সাথে সম্পর্কিত। ও একবার সামনে যায়, একবার পিছনে যায়, একবার সামনে যায় এবং পিছনে যায়। তাহলে পিছনে যখন চলে যায়, মানে অনেক দূরে যখন চলে যায়, তখন কেন সামনে আসছে, অথবা সামনে যখন আসছে তখন কেন সে পিছনে যাচ্ছে। when the woman or kid moves down the springy rope, এই যে এটা আমি যে ইলাস্টিক রোপের কথা বলেছি, যেটা আর কি স্প্রিঞ্জি অর ইলাস্টিক রোপ produces, springy rope pulls up the restoring force produces an oscillation. আমরা এখানে আরো কিছু পরবর্তীতে সুন্দর ছবি আছে, যেগুলো দিয়ে আমরা
মানে এত সুন্দর করে কিন্তু আমি আমি যখন নিজে পড়েছি এই অসিলেশনটা অথবা এই যে ফ্রিকোয়েন্সি অথবা এই যে টাইম পিরিয়ড, এই বিষয়গুলো আমরা এত সুন্দর করে মানে নিজেরা পড়িনি। কিন্তু আজকে কালকে যখন আমি এই যে এই বিষয় সম্পর্কে পড়াবো চিন্তা করি, তখন আমি এই স্লাইডটা একজনের কাছ থেকে করেছি, যে ইন্টারনেট থেকে আমি ডাউনলোড করেছি। তো সেখানে দেখলাম এটা স্লাইডটা যে এত ইন্টারেস্টিং, একটা সুন্দর একটা তোমাদেরকে স্লাইড দেখাবো আমি, এখানে আছে এই যে একটা জিনিস, এই জিনিসটা তোমরা সবাই কম বেশি মনে করো, এই একটা বোল, হ্যাঁ, এই যে একটা রাউন্ড একটা বোল আছে, এর ভিতরে যদি একটা মার্বেল নেওয়া হয়, না, মার্বেলটা রেখে দিলে তুমি যদি কোনো কিছু না করো, তাহলে মার্বেলটা কোথায়? এই মাঝখানে থাকবে, তাই না? একটা গোল আকার একটা বল আছে, সেই বলের ভিতরে তুমি যদি একটা মার্বেল নাও, তাহলে মার্বেলটা তুমি যদি কোনো মুভমেন্ট না কিছু করো, কোনো বল অ্যাপ্লাই না করো, তাহলে সেক্ষেত্রে এই মার্বেলটা যেই পজিশনটা থাকবে, সেই পজিশনটার নামই হলো ইকুইলিব্রিয়াম পজিশন। এখন এই মার্বেলটাকে যদি তুমি কোনো একদিকে থেকে শুরু করো, মানে মার্বেলটাকে টেনে নিয়ে তুমি আস্তে উপরের থেকে এখান থেকে ছেড়ে দিলা, তাহলে কি হবে? এই মার্বেলটা এখান থেকে গিয়ে শুধু এখানে কিন্তু থেমে যাবে না, তাই না? এই মার্বেলটা তুমি এত দূর পর্যন্ত তুললে সেই মার্বেলটা কিন্তু এখানে এসে থেমে যাবে না। তখন কি হবে? এই মার্বেলটা যতদূর পর্যন্ত তুমি এদিকে তুলেছিলা, এই মার্বেলটা ঠিক ততটুকু এই পর্যন্ত, এতটুকু উচ্চতা পর্যন্ত ওঠার কথা স্বাভাবিকভাবে। বাট সব সময় হয় না, কিছু কম বেশি হয়, বেশি হয় না, নর্মালি কখনোই বেশি হয় না, একটু কম হতে পারে, কারণ এখানে যে ফ্রিকশনটা যদি থাকে, কিছু যদি ফ্রিকশন থাকে, তাহলে সেক্ষেত্রে তার একটা ডিঅ্যাক্সিলারেশন বা মন্দন হতে পারে, যে কারণে এর যতটা ওঠার কথা এক্স্যাক্টলি তুমি এখানে যতটুকু তুলেছো ততটুকু এখানে ওঠার কথা, সেটা না করে জাস্ট মানে যতটুকু এক্সুয়ালি এইটুকু সমান ওঠার কথা, কিন্তু একটু কম হতে পারে, কারণ এখানে যদি ফ্রিকশন থাকে সেক্ষেত্রে একটু কম হতে পারে। তবু একটা জিনিস কনফার্ম, যে এই মাঝখানে কিন্তু কখনোই থেমে যাবে না আনটিল আনটিল এটার একদম অসিলেশন বা মুভমেন্টটা কমপ্লিটলি থেমে যায়। তাহলে এই রকম বলের মধ্যে নিয়ে কিন্তু আমরা মাঝে মাঝে মধ্যেই এই যে মার্বেল অথবা এরকম কোনো একটা জিনিস নিয়ে এরকম করে ঘুরাইছি, বহুত অনেক দুষ্টামি করছি, প্রচুর শব্দ হয়। তো এটা ঘুরাইলে প্রচুর শব্দ হয়, সেগুলো খুব মানে যখন বাচ্চা ছিলাম তখন এগুলো খুব মজা লাগতো। কিন্তু তাহলে এই যে যে জিনিসটা আছে, একটা রাউন্ড বোল, রাউন্ড একটা গামলা, সোজা কথা আমরা যেগুলো বলি, এই যে বোলের মধ্যে যদি একটা মার্বেল নিয়ে তুমি ছেড়ে দাও, a marble that is free to roll inside the spherical bowl has an equilibrium position, এই পজিশনটা হলো মাঝখানে, তুমি যদি মানে রেখে দাও তাহলে অটোমেটিক্যালি এখানে থেকে যাবে। এখন if pushed away from the equilibrium, যদি এখান থেকে তুমি যে কোনো একটা দিকে, এই দিকে অথবা এই দিকে যে কোনো একটা দিকে যদি তুমি মুভ করো, তাহলে the marbles weight, এখন তুমি এই যে এখানে আছে বল মার্বেলটা, তাহলে এখান থেকে ও কি করবে, মার্বেলটা ওর একটা নির্দিষ্ট ওয়েট আছে, সেই ওয়েটের কারণে ও কি করবে, ও নিচের দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করবে, এবং সেই কারণেই কিন্তু এই ইকুইলিব্রিয়াম পজিশনের দিকে আসতে থাকবে। বাট if pushed away from the equilibrium, the marble's weight leads to a net force toward the equilibrium position. This force is the restoring force. মানে এই ইকুইলিব্রিয়াম পজিশনের দিকে আসার জন্য যে ফোর্সটা ও ফিল করে অথবা ক্রিয়েট করে, সেই ফোর্সটাকে বলছি আমরা রিস্টোরিং ফোর্স। তাহলে এই বিষয়গুলো আমাদেরকে পেন্ডুলাম করাইছে, পেন্ডুলাম বানাইয়া দেখাইছে, কিন্তু এই যে আরো এই যে একটা সুন্দর এক্সাম্পল ছিল, এই এক্সাম্পলটা কিন্তু আমাদেরকে কোনোদিন দেখায়নি বা শিখায়নি। আমরা বাড়িতে নিজেরা এরকম করছি, কিন্তু কোনোদিন এইটার সাথে যে এইটা সম্পর্কিত হতে পারে এটা কোনোদিন ভাবি নাই। তাহলে আমরা এরকম করে যদি কোনো একটা বিষয়কে খুব সহজে বুঝতে পারি, তাহলে কিন্তু অনেক সুবিধা হয়। তাহলে এই বাচ্চাটা যখন ওইদিকে দূরে চলে যাচ্ছে অথবা নিচে নেমে যাচ্ছে, তখন আবার সেই ইকুইলিব্রিয়াম পজিশনে ফেরার জন্য একটা রিস্টোরিং ফোর্স ফিল করে। দ্য রিস্টোরিং ফোর্স প্রডিউসেস অ্যান অসিলেশন। তাহলে একবার সামনে চলে গেল, একবার পিছনে চলে আসলো, আবার সেটা এরকম করতে 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 কন্টিনিউয়াসলি এইভাবে চলতে থাকে। ওয়ান বাউন্স আফটার অ্যানাদার, মানে একটার পরে একটা, একটার পরে একটা ধাক্কা, কন্টিনিউয়াসলি সামনে পিছনে ভাবে ঘুরতে থাকে।
you will see many examples of systems with restoring force that lead to oscillatory motion, যেগুলো আমরা আরো অনেক এক্সাম্পল দেখব। এরপরে দেখো, আচ্ছা এই যে একটা মজার জিনিস, এই যে মজার জিনিস হলো যে আসলে পেন্ডুলাম, হ্যাঁ পেন্ডুলাম যে অথবা সরল দোলক, এটা তুমি যদি কোনো একটা জিনিসকে আস্তে আস্তে করো, দুলতে দাও ফ্রিলি, তাহলে তার মুভমেন্টটা কেমন হবে, যে কোন জায়গা থেকে কতটুকু ও মুভ করে, অথবা তার মোশনটা কেমন, এঁকে বেঁকে যাচ্ছে না সোজা যাচ্ছে, অথবা কত সময় লাগছে এই মাথা থেকে এই মাথায় যেতে। তো সেটা এই যে একটা এক্সপেরিমেন্ট আছে এর মাধ্যমে কিন্তু খুব সহজে ডিটারমিন করা যায়। সেটা কিভাবে, এই যে দেখো একটা জিনিস, এই যে এটা একটা কাপ, সোজা কথায় এই কাপের মধ্যে অনেকটা বালি রাখা হয়েছে, তাহলে আর এই যে নিচে ছিদ্র আছে, তাহলে বালি রেখে সেই বালিটা কি করা হয়েছে, যে এই যে একটা ফ্ল্যাট সারফেস বা যে কোনো একটা কালো একটা স্ক্রিন, মনে করো যে একটা প্লাস্টিকের অথবা একটা বড় শেড আছে, অথবা ইভেন আমাদের বিল্ডিং এর ওয়ালের উপরে, মানে ওয়াল তো না, মানে বিল্ডিং এর আমরা ইসের উপরে করতে পারি, ফ্লোরের উপরে করতে পারি। তাহলে জাস্ট যেখানে আমরা এই যে বালিটা যে পড়ছে সেটা আমরা দেখতে পারি, এই বালিটার কালারটা আমরা এখানে দেখছি হোয়াইট, আর এখানে আমরা এমন একটা সারফেস নিব যেন সেটা ডিস্টিংগুইশ করা যায়, হতে পারে ব্ল্যাক। তো এখন কি করব, মনে করো এই যে একটা, এখন আমরা এই সুতা দিয়ে এটাকে ঝুলাইছি, একটা রশি দিয়ে ঝুলাইলাম, তা ঝুলানোর পরে তখন কি হবে, এইটাকে আমি যে কোনো একদিকে এরকম করে মুভ করলাম, এটাকে যে কোনো একদিকে, হয় বামে না হয় ডানে, যে কোনো একদিকে মুভ করলাম, মুভ করার পরে সেটা আমি ছেড়ে দিব। তো ছেড়ে দিলে তখন কি হবে, এর ভিতরে যে বালিটা ছিল, এর ভিতরে যে বালি ছিল, সেই বালিগুলো, যেহেতু এখানে নলটা খোলা আছে, এই বালিটা কন্টিনিউয়াসলি পড়তে থাকবে, আর যেই দিকে মুভ করবে, তাই না, এই ফানেলটা, এই কাপটা বা ফানেলটা যে দিকে মুভ করবে বালিটা সেই দিকে পড়বে। তাহলে এই যে দেখো, এই যে আঁকা বাঁকা করে ওর যেই দিকে মুভ করছে সেই দিকে বালিটা পড়ছে। তাহলে এটা কত একটা সুন্দর, যে কত সিম্পলি একটা এক্সপেরিমেন্ট এখানে করতে পারছি, যে আসলে এইটা যে এই যে সিম্পল হারমোনিক মোশন, এর শেপটা, যে এইরকম ওয়েভের মতো অথবা সাইন কার্ভের মতো, সেটা কিন্তু আমরা এখান থেকেই দেখতে পারি। তাহলে দ্য স্যান্ড রেকর্ডস দ্য মোশন, এই যে স্যান্ড যে জায়গায় পড়ছে, তার মানে কি এই পেন্ডুলামটা অথবা এই কাপটা যে জায়গাটায় গেছে ঠিক সেই জায়গাটায় বালিটা পড়ছে, এবং তার করেসপন্ডিং একটা চিহ্ন এখানে তৈরি হয়ে গেছে। এই পেন্ডুলামটা অথবা এই কাপটা যদি এই মাঝখানে আসতো, তাহলে এইখানে মাঝখান বরাবর একটা চিহ্ন পেতাম। তো কারণ কি, বালিটা তো কন্টিনিউয়াসলি পড়ছে, তাহলে বালি যদি কন্টিনিউয়াসলি পড়ে, সেক্ষেত্রে ওখান থেকে যত রকমের, মানে যত জায়গায় যাবে, যেভাবে যাবে কন্টিনিউয়াসলি পড়ছে, এই দেখো এখান থেকে মনে হয় শুরু হয়েছে, এখান থেকে শুরু হলো, শুরু হয়ে তারপরে ঘুরে এদিকে আসলো, তারপরে ঘুরে এরকম করে 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 এই পর্যন্ত আসলো। তাহলে এই যে দ্য স্যান্ড রেকর্ড দ্য মোশন অফ দ্য অসিলেটিং পেন্ডুলাম, এই যে একটা পেন্ডুলাম, এইটা কোন জায়গায় কিভাবে মুভ করছে তার পজিশনটাকে এই যে একটা ইমেজ আকারে পাচ্ছি আমরা। ওকে, তারপরে এখন দেখো, the sinusoidal shape tells us that this simple harmonic motion, তাহলে এই যে কার্ভটা আমরা পেলাম, এইটা আসলে একটা সাইন কার্ভ, মানে আমরা যদি সাইন থিটা অথবা সাইন এক্স এর যদি গ্রাফ প্লট করি, তাহলে তার কার্ভটা কিন্তু এরকম হয়, এই কারণে এটাকে বলা হয় সাইনুসয়েডাল। অল অসিলেশনস শো এ সিমিলার ফর্ম, দুনিয়াতে যত রকমের অসিলেশনস আছে, আমাদের ঘড়ির কাঁটার কথা বলি, ঘড়ির কাঁটা একভাবে এরকম ঘুরতে 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 সব সময় একটা নির্দিষ্ট পয়েন্টে কন্টিনিউয়াসলি ক্রস করে। ঠিক এখানেও মনে করো এই যে একটা পয়েন্ট, টপ পয়েন্ট অথবা এই যে একটা পয়েন্ট, এই পয়েন্টের কথা বলি, তাহলে এই যে হলো ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড, আর এইটা হলো মিনিমাম অ্যামপ্লিটিউড। আবার এখান থেকে এই পর্যন্ত চলে আসলো, তার মানে এই পয়েন্ট এবং এই পয়েন্ট মোটামুটি সেম। তার মানে এই যে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড অথবা ম্যাক্সিমাম পয়েন্ট, সেটা সব সময়, বা এই যে প্যাটার্নটা, অল অসিলেশন শো এ সিমিলার ফর্ম,
ইউ উইল লার্ন টু ডিসক্রাইব এন্ড অ্যানালাইজ অসিলেটিং সিস্টেমস। আরো অনেকগুলো আমরা দেখব। এই যে লাস্ট ক্লাসে আমরা যেটা দেখিয়েছিলাম, এটা একটা টিউনিং ফর্ক। আচ্ছা, তাহলে এটা হলো রেজোন্যান্সের কথা বলেছিলাম, যে একটা রেজোন্যান্স এবং কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, সেই শব্দগুলো আমরা বলেছিলাম। তাহলে তুমি যদি কোনো একটা দুইটা বস্তু, যে এই যে কি করছে, এটা একটা পিয়ানো অথবা হারমোনিয়াম, তাই না? পিয়ানো অথবা হারমোনিয়াম এগুলো কিভাবে বাজে, অথবা আমরা গান গাওয়ার সময় পিয়ানো যখন মানুষ বাজায়, তোমরা কেউ বাজাতে জানো কিনা পিয়ানো হারমোনিয়াম? জানো? বাতাস করে এরপরে সাউন্ডটা ইয়া হয়। হ্যাঁ, বাতাস করে সাউন্ডটা বের হয়। এখন এই যে এখানে অনেকগুলো বাটন আছে আমাদের, এই যেমন কম্পিউটারের কিবোর্ড, ওইরকম কিন্তু এখানে অনেকগুলো বাটন আছে। এই যে সাদা সাদা কতগুলো আছে, এই যে কালো কালো আছে, এগুলোকে বলা হয় রিড। হ্যাঁ, তাহলে এই যে প্রত্যেকটা বাটনে কতটুকু পরিমাণ মানে বাতাস বেরোবে, বা আমরা তো বাতাসটা কি করছি, যে ওই হারমোনিয়ামের ক্ষেত্রে হাত দিয়ে ব্লো করছি, আর এই যে যন্ত্রটা আছে এটার মানে ম্যানুয়ালি, সরি অটোমেটিক্যালি, যদি পিয়ানো হয় সেক্ষেত্রে অটোমেটিক্যালি একটা মেবি আমার মনে হচ্ছে ই আছে, কুলিং ফ্যান ট্যান আছে কিছু একটা, যেখান থেকে এই হয়, অথবা এটার ফাংশনটা আমার এত ভালো জানা নেই। যাই হোক, তো সেখানে এইখানে তুমি যে বাটনটায় প্রেস করবা, তার করেসপন্ডিং যে আসলে কতটুকু হাওয়া বের হচ্ছে তার সাথে সম্পর্কিত করে এর একটা সাউন্ড তৈরি করবে। এবং প্রত্যেকটা সাউন্ডের কিন্তু আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি আছে, অথবা আলাদা আলাদা তরঙ্গ দৈর্ঘ্য আছে। বিভিন্ন স্কেলে, মানুষ বিভিন্ন স্কেলে গান করে। তাহলে সেই স্কেলের মধ্যে যখন কখন তুমি একটা বাটনে চাপ দিলে তখন সেটা ই করে, মানে সাউন্ডটা এরকম হয় সা, তারপরে আরেকটা আছে রে, এরকম করে বিভিন্ন ভাবে। তা আসলে কি, এগুলোর প্রত্যেকটার আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি আছে, এবং প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট। যেমন আমরা অনেকগুলো টিউনিং ফর্কের কথা বলেছিলাম, যে প্রত্যেকটা টিউনিং ফর্কের সাইজ আলাদা, এবং প্রত্যেকটার আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি জেনারেট করার ক্ষমতা আছে। এখানেও ঠিক, এখানেও যে কিবোর্ড অথবা পিয়ানো অথবা হারমোনিয়াম এর যে বাটনগুলো আছে, প্রত্যেকটা বাটন কিন্তু আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি জেনারেট করে। তাহলে তুমি যখন একটা এই যে মানে টিউনিং ফর্ক, একটা টিউনিং ফর্ক আর একটা হারমোনিয়ামের কিবোর্ড, এই দুইটা যদি বাজাতে থাকো, বাজাতে থাকলে এই যে টিউনিং ফর্ক এর যে ফ্রিকোয়েন্সি এটা তো নির্দিষ্ট, আর এইখানে কিবোর্ড অথবা পিয়ানো এই প্রত্যেকটা বাটনের ফ্রিকোয়েন্সি ভিন্ন। তাহলে তুমি একটার পর একটা, একটার পর একটা বাটন চেপে ধরো, চেপে মানে চাপতে, একটা চাপো আবার তুমি টিউনিং ফর্ক বাজাও, একটা চাপো টিউনিং ফর্ক বাজাও, তাহলে যেই জায়গাটায় গিয়ে বা যেই বাটনে এই টিউনিং ফর্কের ফ্রিকোয়েন্সির সমান ফ্রিকোয়েন্সি অথবা একদম ক্লোজ, যে এই টিউনিং ফর্কের ফ্রিকোয়েন্সি তো ফিক্সড, তাহলে এই টিউনিং ফর্কের ফ্রিকোয়েন্সি এবং এই হারমোনিয়াম অথবা কিবোর্ড পিয়ানোর যেই বাটনের ফ্রিকোয়েন্সির সাথে মিলে যাবে, সেইখানে গিয়ে তুমি যেই সাউন্ডটা ফিল করবা, সেই জায়গাতে সাউন্ডটা মোর লাউড হবে। তাহলে এই যে যে ঘটনা, এটাকে বলা হবে রেজোন্যান্স। তাহলে আমরা ওই যে যে এক্সপেরিমেন্ট করছিলাম সেখানেও কিন্তু এই রেজোন্যান্সের বিষয়টা ছিল, যে যখন আমাদের তারের উপরে মানে তারের লেন্থটা অ্যাডজাস্ট করার মাধ্যমে কিন্তু আমরা ফ্রিকোয়েন্সিটাকে কম বেশি করছি। তাহলে টিউনিং ফর্কের ফ্রিকোয়েন্সি ফিক্স, এখন ওই টিউনিং ফর্কের ফ্রিকোয়েন্সি যদি ফিক্স থাকে, তাহলে তারের দৈর্ঘ্য কম বেশি করার মাধ্যমে আমরা ফ্রিকোয়েন্সিটাকে কম বেশি করছি, এবং যেই পজিশনে গিয়ে ওই তারের ফ্রিকোয়েন্সি এবং টিউনিং ফর্কের ফ্রিকোয়েন্সি মিলে যাবে, সেই জায়গাটায় গিয়ে তার অ্যামপ্লিটিউডটা সবচেয়ে বেশি হবে। এই দেখো, when you make a system oscillate at its natural frequency you can get large amplitude। তাহলে এই যে এইটা যখনই করবে, এর ফ্রিকোয়েন্সি আর এইখানে নিচের ফ্রিকোয়েন্সি, এই দুইটার ফ্রিকোয়েন্সি যদি এক্স্যাক্টলি মিলে যায়, তাহলে
সেই জায়গাটায় তোমার অ্যামপ্লিটিউডটা অনেক বেশি হয়ে যাবে এবং খুব জোরে ভাইব্রেট করবে। তা জোরে যদি ভাইব্রেট করে তাহলে ওই কাগজটা ছিঁড়ে বা পড়ে যাবে। তাহলে সেই এক্সপেরিমেন্ট গুলো আমরা দেখাইছি ভিডিওতে। তাহলে ওই কল দিস, তাহলে এই যে যে ঘটনাটা, এই ঘটনাটাকে বলা হবে রেজোন্যান্স। You will learn how resonance of a membrane in the inner ear lets you determine the pitch of a musical note. মানে আমরা হয়তো অত ডিটেইলসে যেতে পারবো না, কিন্তু তারপরেও যে আমরা এটা করতে পারি যে আমাদের কানের ভিতরে যে ভিন্ন ভিন্ন মেমব্রেন আছে, এই মেমব্রেন গুলো যখন মানে দুইটা তিনটা সাউন্ডের মধ্যে এটা ম্যাচ করে যায়, তখন আমরা খুব সুন্দর একটা সাউন্ড ফিল করি। যেমন মিউজিকের ক্ষেত্রে কখনো কখনো যারা ভালো ইনস্ট্রুমেন্ট বাজাতে জানে না, তখন ওটা শুনলে আমাদের খুব বিরক্ত লাগে। কেন? আমরা যখন কোনো একটা মিউজিক শুনছি, সেই মিউজিকের সাথে কি হয় যে অনেকগুলো ইনস্ট্রুমেন্ট বাজে, তাহলে অনেকগুলো ইনস্ট্রুমেন্টের ভিতরে সবগুলোই কিন্তু একই ফ্রিকোয়েন্সি বা একই বিটে বাজতে হবে, আদারওয়াইজ আমাদের মাথার মধ্যে এটা ব্রেন কাজ করে যে একটা যদি নন বিটে চলে, মানে একটা যদি ঠিক মতো না মেলে, তাহলে বাকিগুলোর থেকে ওইটা আলাদা ফিল করি যে এটা ঠিক হচ্ছে না। তো এই যে আমাদের এটা কিন্তু আমাদের কানের যে মেমব্রেন আছে, সেই মেমব্রেন কিন্তু এইটা ওই যে শব্দগুলো সবগুলো যদি একই সাথে সুন্দর রেজোন্যান্স হয়, তখন সেটা আমরা ভালো ফিল করি। You will learn how resonance of a membrane in the inner ear lets you determine the pitch of the musical note. তাহলে আমরা গানের বিভিন্ন ধরনের সুর কিভাবে আমরা এটা আইডেন্টিফাই করি, তো সেটা আমরা হয়তোবা দেখতে পারি, বাট আই এম নট শিওর দ্যাট উই ক্যান হ্যাভ অল অফ দেম। সো এই যে যে জিনিসগুলো দেখলাম, এটা এখন আমরা চলে যাই। এই যে একটা জিনিস দেখো, রিস্টোরিং ফোর্সের কথা বলেছি। তুমি একটা স্প্রিং নাও, তাই না? একটা স্প্রিং কে নিয়ে একটা মিডল পজিশন, তাহলে এই যে একটা স্প্রিং কে একটা ওয়ালের সাথে অথবা কোনো একটা নির্দিষ্ট জায়গায় স্থির করে রাখা হলো। Previously you have learned that a stress spring exert a restoring force proportional to the stress. তাহলে এইটা মনে করো, এই যে ব্ল্যাক ডট ডট লাইনটা দেওয়া আছে, এইটা হলো এর ইকুইলিব্রিয়াম পজিশন, নরমালি যে অবস্থায় থাকে। এখন তুমি যদি এই স্প্রিংটাকে জোরে টান দাও, তাহলে কি হবে? এই স্প্রিংটার লেন্থটা বেড়ে যাবে। তো স্প্রিং এর লেন্থ যদি বেড়ে যায়, তাহলে কি হবে যে আবার তুমি যদি ছেড়ে দাও স্প্রিংটা, তখন ও ইকুইলিব্রিয়ামের দিকে যেতে চাইবে। তাহলে কি কারণে যেতে চাইবে? তুমি এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করে স্প্রিংটাকে বর্ধিত করছো। ইউ হ্যাভ এক্সটেন্ডেড দ্য স্প্রিং বাই অ্যাপ্লাইং সার্টেন ফোর্স। নাও ইফ ইউ রিলিজ দ্য ফোর্স, তুমি যদি বলটাকে বা যে বলে টান দিছিলা সেটা যদি ছেড়ে দাও, then what will happen? Then it will feel some force so that it can go back. তাহলে এটা যে বলটা ফিল করবে যে রিস্টোর ইকুইলিব্রিয়াম পজিশনে যাওয়ার জন্য ও কিছু পরিমাণ বল ফিল করবে, যে বলে আমি টেনেছিলাম, তাহলে ও সেই বলে আবার ফিরে যাওয়ার চেষ্টা করবে। তাহলে এই যে ফোর্সটা, এটাকে বলা হবে রিস্টোরিং ফোর্স। তাহলে যে রিস্টোরিং ফোর্স, এখন রিস্টোরিং ফোর্সটা কম বা বেশি হবে, ইট ডিপেন্ডস অন তুমি কতটা বেশি ডিসপ্লেস করছো বা কতটা বেশি টান দিয়ে এই যে এইখানে যতটুকু ডিসটেন্স মুভ করা হয়েছে অথবা স্ট্রেস করা হয়েছে, এখানে কিন্তু তার থেকে বেশি করা হয়েছে, স্ট্রেস করা হয়েছে। যে কারণে আমরা দেখতে পাচ্ছি কি যে এইখানে এর রিস্টোরিং ফোর্স এইখানে রিস্টোরিং ফোর্সের তুলনায় কম, সরি বেশি হবে। এটার জন্য বেশি হবে, এটার জন্য কম হবে। সো জাস্ট আমরা কিভাবে বলি, যা রিস্টোরিং ফোর্স ইজ directly proportional to the minus kx. Previously you have learned that the stressed spring exerts a restoring force proportional to the stress. তাহলে কতটুকু তুমি বাড়াচ্ছ তার সাথে সম্পর্কিত বা কতটুকু তুমি পরিবর্তন করছো। তাহলে রিস্টোরিং ফোর্সটা যেহেতু উল্টা দিকে, তাই না, তার ডিরেকশনটা উল্টা, যে কারণে আমরা এটাকে মাইনাস কে দিয়ে করেছি। তাহলে একটা কনস্ট্যান্ট টার্ম থাকবে, তাহলে রিস্টোরিং ফোর্স ইজ প্রপোর্শনাল টু দ্য ডিসপ্লেসমেন্ট অথবা স্ট্রেস, কতটুকু বাড়ানো হয়েছে, পরিবর্তন কতটুকু হয়েছে,
দ্যাট ইজ প্রপোর্শনাল অ্যান্ড হাউ মাচ, যে এই একটা কে হলো কনস্ট্যান্ট। তাহলে সেই ক্ষেত্রে আমরা রিস্টোরিং ফোর্স, এই যে রিস্টোরিং ফোর্সটা বেশি হচ্ছে, তো সেই ক্ষেত্রে তার মানে সরি ডিসপ্লেসমেন্ট অথবা স্ট্রেসটা বেশি করার কারণে তার ফোর্সটা বেশি। এখন এই সাইনটা আমরা নেগেটিভ নিয়েছি, কারণ হলো কি রিস্টোরিং ফোর্সটা অলওয়েজ রিভার্স। তুমি যেই দিকে এটা টেনে নিছিলা তার উল্টা দিকে সবসময় এটা রিস্টোরিং ফোর্সটা কাজ করবে, সো দ্যাট আমরা এখানে একটা নেগেটিভ সাইন দিছি। হাউ দিস লিনিয়ার রিস্টোরিং ফোর্স লিডস টু অ্যান অসিলেশন, তাহলে এই যে আমরা এখানে দেখলাম এটা কিন্তু লিনিয়ারলি, যে এখানে কোনো ই নাই, জাস্ট যতটুকু স্ট্রেস করা হচ্ছে তার সাথে অথবা যত ফোর্স অ্যাপ্লাই করা হবে তত বেশি পরিমাণ এই হবে স্ট্রেস হবে। সো আমরা এই চ্যাপ্টারে এইগুলো সম্পর্কে আরো বেশি ডিটেলস পড়বো। সো এখানে একটা আমরা ওই ছোট্ট প্রবলেম দেখি। এই যে দেখো একটা স্প্রিং আছে 10 সেন্টিমিটার লেন্থ বিশিষ্ট একটা স্প্রিং। তাহলে এই স্প্রিংটাকে যদি স্প্রিংটায় যদি 100 গ্রামের একটা বস্তু ঝুলানো হয়, তাহলে 100 গ্রামের যদি একটা বস্তু ঝুলানো হয় তাহলে এই স্প্রিংটা কতটুকু 2 সেন্টিমিটার লম্বা হয়ে যায় বেশি। আগে ছিল 10 সেন্টিমিটার, এখন হয়ে গেল 12 সেন্টিমিটার। এইটা আমাদেরকে ইনফরমেশন দেওয়া আছে। তাহলে যদি আমরা এই স্প্রিংটায় 100 গ্রামের পরিবর্তে 200 গ্রাম বস্তু বা 200 গ্রাম ওজন ঝুলাই, তাহলে এই স্প্রিংটার লেন্থটা কতটুকু হবে তোমরা বলতে পারবা? আমি বলেছি এই হলো আমার স্প্রিং, ইনিশিয়ালি 10 সেন্টিমিটার ছিল, 100 গ্রাম ওজন ঝুলানোর পরে তার লেন্থ হলো 12 সেন্টিমিটার। তাহলে এখন যদি আমি 100 গ্রামের পরিবর্তে 200 গ্রাম ঝুলাই, তাহলে সেই ক্ষেত্রে তার লেন্থটা কত হবে? 14 সেন্টিমিটার। 14। আচ্ছা, কেন 14 হলো সেটা আমাকে একটু তুমি করো, এক্সপ্লেন করো। 100 গ্রামে যদি 2 সেন্টিমিটার আগে, তাহলে 200 গ্রামে 4 হবে। আচ্ছা, ইয়েস, 200 গ্রামে 4 হবে। তাহলে ইকুয়েশনটা কিন্তু এই যে আমরা শিখছি, তাই না? এই যে ইকুয়েশন, সেটা হলো তুমি এখান থেকে প্রথম ইকুয়েশনটার জন্য তুমি ই করো, কে ভ্যালু বের করো, তাই না? আমরা কি করছি, যে ফোর্স কতটুকু দিচ্ছি, ওই 100 গ্রাম মনে করো। তাহলে 100 গ্রামের জন্য তাহলে ইনিশিয়াল কতটুকু বৃদ্ধি পেয়েছে? 2 2। সেন্টিমিটার। তাহলে 2 যদি বৃদ্ধি পায়, তাহলে এই 100 গ্রামের জন্য বৃদ্ধি পেয়েছে 2। তাহলে কে এর ভ্যালু কত? কে ইকুয়াল 50, তাই না? তাহলে কে ইকুয়াল 50 যদি আমরা ধরি এরকম 50 গ্রাম পার ওই যে সেন্টিমিটার এরকম করে হলো, তাহলে কি হবে, মানে যদি 200 গ্রাম হয় তাহলে এখানে 200 হলো, তাহলে কে এর ভ্যালু কত? 50, তাহলে ডেল্টা এক্স এর ভ্যালু 4। 4। হ্যাঁ, তাহলে এই সিম্পল, মানে তুমি আগে যেভাবে তুমি যেভাবে বুঝতে পারছো দ্যাট ইজ ফাইন, বাট এই ইকুয়েশন দিয়ে করে দেখলে তখন তুমি সেটা কনফার্ম হতে পারো যে আসলে তুমি ভুল গেস করছো কিনা, বাট তোমার অ্যান্সার ঠিক আছে 14। তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু এই যে বলেছি লিনিয়ারলি এটা বা প্রপোর্শনাল, তাহলে কনস্ট্যান্টটা আমরা বের করি, কনস্ট্যান্ট বের করে তারপরে আমরা পরবর্তীতে করতে পারবো। তাহলে প্রথমে দিয়েছিলাম 100 গ্রাম, পরে দিলাম 200 গ্রাম, তাহলে সেক্ষেত্রে তার লেন্থ আগে ছিল 2 সেন্টিমিটার বেশি বাড়ছে, এখন 4 সেন্টিমিটার বেড়ে যাবে। সিম্পল। তাহলে এই হলো আমাদের একটা, তাহলে এই হ্যাঙ্গিং স্প্রিং হ্যাজ লেন্থ 10 সেন্টিমিটার। তাহলে এই কথাগুলো বলা হয়ে গেছে, এখন আমরা নেক্সট স্লাইডে যাই। আর একটা কোশ্চেন আছে, দেখো, the type of function that describes simple harmonic motion, এটা কি ধরনের ফাংশন, যে এই সিম্পল হারমোনিক মোশনটা কি ধরনের ফাংশন? লিনিয়ার, এক্সপোনেনশিয়াল, কোয়াড্রেটিক, সাইনোসয়েডাল, ইনভার্স, এটা কি ধরনের? আমরা একটু আগে, হ্যাঁ বলো কোনটা? স্যার মেবি বিটা স্যার, এক্সপোনেনশিয়াল। এক্সপোনেনশিয়াল না, এক্সপোনেনশিয়াল টার্ম তো আমরা কখনো বলিই নাই এর ভিতরে। এক্সপোনেনশিয়াল টার্ম কেবল বললাম ওই স্প্রিং এর জন্য সেটাকে একটা লিনিয়ার বলেছি, আর বলেছি সিম্পল হারমোনিকের জন্য বলেছিলাম সাইনোসয়েডাল, মানে সাইন কার্ভ। তুমি যদি সিম্পল হারমোনিক মোশন মানে পেন্ডুলাম, পেন্ডুলাম কি হয়, একবার এরকম যায় একবার এরকম, তাহলে এই যে সাপের মতো আঁকা বাঁকা, তাই না? তাহলে সেটা কি আমি দেখাইছি, এটা হলো সাইন কার্ভ। তো সাইন কার্ভ যদি হয় তাহলে সেটা সাইনোসয়েডাল, তাহলে এটা সাইনোসয়েডাল হবে। আচ্ছা, তারপরে দেখো, when you displace an object from its equilibrium position and the force pushing it back toward equilibrium, যে তার মানে কি, তুমি একটা বস্তুকে কি করছো,
when you displace an object from its equilibrium, the position and the force pushing it back towards the equilibrium, তাহলে dash the resulting motion is simple harmonic motion. এটা কি হবে? তাহলে এখানে হ্যাঁ বলো। লিনিয়ার স্যার। ইয়েস লিনিয়ার, তাহলে এটা লিনিয়ার হবে। আচ্ছা এরপরে আরেকটা দেখো, এ ম্যাস ইজ ববিং আপ, মানে সোজা কথা আমরা যে পেন্ডুলামের কথা বলছি বা সরল দোলক সেটার কথা। এ ম্যাস ইজ ববিং আপ এন্ড ডাউন অন এ স্প্রিং, if you increase the amplitude of the motion, how does this affect the time for one oscillation? আচ্ছা অসিলেশনটা আমি কিন্তু এখনো পুরোটা বলিনি, বা আগের ক্লাসে যতটুকু একটু বলেছিলাম যে অসিলেশন মানে একটা ওয়েভ অথবা একটা একটা ফ্রিকোয়েন্সির কথা বলি, যে একটা ওয়েভ অথবা একটা এই যে পেন্ডুলামের এক প্রান্ত থেকে ফিরে আবার পুনরায় এক প্রান্তে ওই প্রান্তে বা ওই পয়েন্টে ফিরে আসলে তাহলে সেটাকে বলা হয় একটা ওয়ান অসিলেশন। তাহলে এখন যদি তুমি এটার অ্যামপ্লিটিউড বাড়াও, একটা স্প্রিং তার অ্যামপ্লিটিউড বাড়িয়ে দিলে তাহলে সেক্ষেত্রে কি এর মানে অসিলেশন টাইমটা কি বাড়বে না কমবে? স্যার বাড়বে। টাইম চেঞ্জ হবে না, আরেকজন কি বলছো? টাইমটা চেঞ্জ হবে না। হ্যাঁ তোমারটা শুনেছি, আর তুমি কি আরেকজনকে তুমি কি বলছো? অসিলেশনটা বাড়বে বলছো। আচ্ছা টাইম অসিলেশনটা বাড়বে। আচ্ছা তাহলে তুমি বাড়বে সেটা কেন বলছো? যে লেন্থটা বেড়ে যাচ্ছে বলে, তাই তো? স্যার অ্যামপ্লিটিউড একটু বাড়ায় দিলে এটা মনে হচ্ছিল। না অ্যামপ্লিটিউড মানেটা কি? অ্যামপ্লিটিউডটা আমরা লাস্ট ক্লাসে যখন বলেছিলাম যে যে কোনো একটা দিকে সর্বোচ্চ ডিসপ্লেসমেন্ট যেটা, তাই না? যেমন আজকে আমি এখানে দেখাবো একটু পরে যে অ্যামপ্লিটিউডটা ভালো করে দেখবা, অথবা আমরা এই যে এখানে গ্রাফ নিয়েছিলাম, এই মনে করো এই যে একটা স্প্রিং, এটাকে এখন স্প্রিং না চিন্তা করে এটা তুমি ওয়েভ মনে করো, তাহলে এর মিডলটা হলো এইরকম একটা লাইন, অথবা এই যে লাইনটা আছে এই অ্যারোটাকেই তুমি এর ইকুইলিব্রিয়াম পজিশন চিন্তা করো। তাহলে এখন এখান থেকে এর এই দিকে সর্বোচ্চ দূরত্ব এইটা হলো অ্যামপ্লিটিউড। তাহলে এই যদি হয় অ্যামপ্লিটিউড, তাহলে এখন ওই পেন্ডুলামের ক্ষেত্রে আমি বলেছিলাম 4 ডিগ্রির থেকে বেশি, মানে 4 ডিগ্রি মোটামুটি 4 ডিগ্রির জন্য অসিলেশন যা হবে 3 ডিগ্রির জন্য তাই, 2 ডিগ্রির জন্য তাই, 1 ডিগ্রির জন্য তাই। তাহলে ওই যে অ্যামপ্লিটিউড যদি বাড়ানো হয় তাতে কিন্তু সময়ের কোনো পরিবর্তন হবে না। তাহলে নোহা যেটা বলছো এটা ঠিক আছে, আর তোমার আইডিয়াটাকে একটু ডেভেলপ করতে হবে। যে আমি লাস্ট ক্লাসে বলেছিলাম যে যদি আমরা অ্যামপ্লিটিউড পরিবর্তন করি, অ্যামপ্লিটিউডের সাথে কিন্তু অসিলেশনের কোনো সম্পর্ক নেই, যদি কিনা সেটা আমাদের 4 ডিগ্রির মধ্যে থাকে, তাই না? ওই পেন্ডুলামের ক্ষেত্রে বলেছিলাম যে 4 ডিগ্রির থেকে বেশি হয়ে গেলে একটু কম বেশি হয়, বাট যতক্ষণ পর্যন্ত আমরা আসলে এখানে যা ডিসকাস করব ওই অ্যামপ্লিটিউডটা ওই 4 ডিগ্রির মধ্যেই থাকবে, সো দ্যাট আমরা এখানে কনসিডার। হ্যাঁ বলো। তাহলে 4 ডিগ্রির মধ্যে করলে স্যার টাইম এবং অসিলেশন চেঞ্জ হবে না। ইয়েস এক্স্যাক্টলি। তো এখানে এ ম্যাস ইজ ববিং আপ এন্ড ডাউন অন এ স্প্রিং, তাহলে স্প্রিং এর ক্ষেত্রেও ঠিক একই রকম, যে আমরা এখানে ওই একই বিষয় অ্যামপ্লিটিউড মানে যদি লেন্থটাকে বাড়ানো হয় তাহলে কি হবে, ওর রিস্টোরিং ফোর্সটা বেশি হবে, সো দ্যাট ইট উইল কাম ব্যাক কুইকলি, তাই না? স্প্রিংকে যদি আমরা বেশি রিস্টোরিং ফোর্স দেই অথবা বেশি জোরে টেনে লম্বা করে দিলাম, তার মানে কি তার রিস্টোরিং ফোর্সটাও বেশি হবে। যেমন একটু আগে আমি বললাম যে যার যত বেশি মানে লেন্থটা যত বাড়ানো হবে স্প্রিংটার, তার রিস্টোরিং ফোর্সটা তত বেশি। তো যদি রিস্টোরিং ফোর্স বেশি হয় তার মানে কি সে তত দ্রুত ইকুইলিব্রিয়াম পজিশনের দিকে ব্যাক করবে। তাহলে অসিলেশন পিরিয়ডটা তো দুইটার জন্যই সেম থাকবে, যদি কম বাড়াই তাতেও যতটুকু থাকবে, বেশি বাড়াই তাতেও কিন্তু একই অসিলেশন পিরিয়ড থাকবে। ওকে, সো দ্য টাইম ডু নট চেঞ্জ, দেখো এখানে দেখবা এই যে দ্য টাইম ডু নট চেঞ্জ। ওকে, তারপরে দেখো এ ম্যাস টাইড টু দ্য এন্ড অফ 1 মিটার লং স্ট্রিং ইজ সুইংিং ব্যাক এন্ড ফোর্থ, মানে পেন্ডুলাম যেটা আমরা বানাইলাম সেই পেন্ডুলামের যে 1 মিটার দৈর্ঘ্য আছে, পেন্ডুলামের সুতার দৈর্ঘ্য, a mass tied to the end of a 1 meter long string is swinging back and forth. During each swing, it moves 4 centimeters from its lowest point to the right. Then
8 সেন্টিমিটার টু দ্য লেফট, তাই না? তার মানে কি পেন্ডুলামের একদিকে 4 সেন্টিমিটার যায় আর একদিকে 4 সেন্টিমিটার। তাহলে এই হলো ওয়ান কমপ্লিট সুইংস। তার মানে কি একবার ঘুরে আসতে, তাহলে বাঁ দিকে 4 সেন্টিমিটার, ডান দিকে 4 সেন্টিমিটার, তাহলে টোটাল কতটুকু যাবে? একবার ঘুরে আসতে তাকে সময় লাগবে, মানে টোটাল 8 সেন্টিমিটার 8 সময় সেকেন্ড। না লাগবে না 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 8 না তো, ঠিক 2 করে বলো, সেকেন্ড। 16 সেন্টিমিটার হবে, আচ্ছা সরি তাই না? একবার দুই দিকে হলো 4 4, দুই দিকে 4 4 8, তাহলে দুই দিকে 4 4 8, তার মানে কি আমরা শুরু করব একটা পয়েন্ট থেকে, একটা পয়েন্ট থেকে শুরু করে ওটা গিয়ে ইকুইলিব্রিয়াম পজিশন পার করে এইদিকে আসলো, তাহলে এইদিকে যদি আসে তাহলে 8 8 হইলো, আবার যদি ফিরে আসে তাহলে 16। তাহলে দুইটা সুইং, তাহলে হ্যাঁ, কয়টা? দুইটা সুইং খাবে না স্যার? দুইটা সুইং হবে কেন? তুমি যদি দেখো, এই ধরো এটা তো মিডল, তাই না, ইকুইলিব্রিয়াম, তাহলে আমি যদি এখান থেকে ছেড়ে দিই, এই যে আমার মনে করো আমার হাতের এখান থেকে, তাহলে এখান থেকে মিডলে আসবে একবার, তারপরে সেটা তো আবার এই পাশে চলে যাবে, তাই না? জি স্যার। তাহলে ইকুইলিব্রিয়াম থেকে লেফটে 4 সেন্টিমিটার, রাইটে 4 সেন্টিমিটার, তাহলে কত হলো? তাহলে 8 সেন্টিমিটার। তাহলে আমরা অসিলেশনটা কিভাবে বলি? অসিলেশনটা তো যে কোনো একটা পয়েন্ট থেকে শুরু করে, এই যে এখান থেকে শুরু করলো, এখান থেকে শুরু করে একদম এন্ডে যাবে, আবার এন্ড থেকে ঘুরে আবার এই পজিশন পর্যন্ত যদি ফিরে আসে তাহলে একটা কমপ্লিট অসিলেশন হলো। তাহলে কি টোটাল কমপ্লিট অসিলেশনের জন্য টোটাল এই 16 সেন্টিমিটার ও মুভ করবে। আচ্ছা, তাহলে এখন এই একটা কমপ্লিট অসিলেশনের জন্য ওয়ান কমপ্লিট সুইং টেকস অ্যাবাউট 2 সেকেন্ডস। তার মানে কি অসিলেশন টাইমটা হলো 2 সেকেন্ড। এখন if the amplitude of motion is doubled, so the mass swings 8 centimeter to one side and the other, the period of the motion will be, তাহলে এখন কি বলছে, if the amplitude of motion is doubled, যদি ই করা হয় যে এই একই জিনিস, যে if the amplitude of the motion is double, তাহলে এই যে আমি আগে সরাইছিলাম কতটুকু, 4 সেন্টিমিটার, এখন 4 সেন্টিমিটার না, আমি আরো সরালাম 8 সেন্টিমিটার, তাহলে কি হবে? if the amplitude, হ্যাঁ, 32 সময় একই থাকবে, তাই না? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আচ্ছা, তাহলে যতটুকুই সরাই না কেন, যদি অ্যামপ্লিটিউড বাড়াই তো কি যায় এসে, অ্যামপ্লিটিউডের সাথে তো কোনো সম্পর্ক নেই। আচ্ছা, if you drive an oscillator it will have the largest amplitude if you drive it as its কোন ফ্রিকোয়েন্সি? রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি। রেজোনেন্স। হ্যাঁ, রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি। তাহলে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি, তাহলে যদি দুইটা ইনস্ট্রুমেন্ট অথবা দুইটা তার রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে যদি ই করে, মানে বাজে, তাহলে সেক্ষেত্রে তার আমরা ম্যাক্সিমাম ই পাবো। সো উইল গেট ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড। ওকে, এ হলো। এখন আমরা যেটা দেখাচ্ছিলাম যে ইকুইলিব্রিয়াম এন্ড অসিলেশন, তাহলে এখানে আমরা এই পজিশনটাকে বলেছি ইকুইলিব্রিয়াম, আর এই এখান থেকে এই পর্যন্ত ম্যাক্সিমাম যে কোনো একটা দিকে ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ম্যাক্সিমাম যে ডিসটেন্স, এইটাকে আমরা বলবো অ্যামপ্লিটিউড। আর এখান থেকে এই ইকুইলিব্রিয়ামের দিকে ব্যাক করে আসার জন্য যে ফোর্সটা ফিল করবে সেটাকে বলা হবে রিস্টোরিং ফোর্স। তারপরে কমপ্লিট অসিলেশনটা কি হবে, এখান থেকে, হ্যাঁ, এখান থেকে গিয়ে এখান থেকে মুভ করতে শুরু করে ইকুইলিব্রিয়াম পার করে আবার এই পর্যন্ত গেল, তারপরে এখান থেকে আবার ব্যাক করে যদি এই পয়েন্টে আসে তাহলে সেটা হবে একটা কমপ্লিট অসিলেশন। এবং মানে কি কমপ্লিট অসিলেশনটা হলো যে একবার ওই ইনিশিয়াল পয়েন্ট থেকে শুরু করলো, ইভেন যদি আমরা চিন্তা করি ইকুইলিব্রিয়াম পজিশন থেকে, তাহলে ইকুইলিব্রিয়াম পজিশন থেকে তাহলে এখান থেকে একবার এই পর্যন্ত গেল, আবার ঘুরে এখানে আসলো, তারপরে আবার ইকুইলিব্রিয়ামে আসলো, তাহলে যে কোনো পয়েন্ট থেকে এটা হতে পারে, বাট আমরা নরমালি কনসিডার করি যে কোনো একটা এন্ড থেকে, তাহলে ওই এন্ড থেকে শুরু করে আবার ওই এন্ডে ফিরে আসলে তাহলে এটাকে একটা কমপ্লিট অসিলেশন বলা হয়। এবং এই টাইমটাকে, এই যে এখান থেকে শুরু করে যে কোনো একটা এন্ড থেকে শুরু করে আবার এন্ড পর্যন্ত ফিরে আসতে যে সময় লাগে তাকে বলা হয় অসিলেশন পিরিয়ড। ঠিক আছে, তাহলে এখন যদি
1 সেকেন্ডে এইটা কতবার এরকম করতে পারে? 1 সেকেন্ডে যতবার এটা কমপ্লিট অসিলেশন হতে পারবে, দিস ইজ দা ফ্রিকোয়েন্সি। মানে 1 সেকেন্ডে যতবার, মনে করো এটা যদি খুব দ্রুত যাওয়া আসা করে, তাহলে 1 সেকেন্ডে যদি 2 বার বা 5 বার যতবার যাওয়া আসা করবে তার ফ্রিকোয়েন্সি তত। তাহলে ফ্রিকোয়েন্সি আর কিসের কথা, এই যে ফ্রিকোয়েন্সি আর টাইম, এই দুইটা। তাহলে দেখো আমি বলেছি 1 সেকেন্ডে যতগুলো কমপ্লিট অসিলেশন হয়, তাহলে ধরে নিলাম 1 সেকেন্ডে 5টা অসিলেশন হয়, তাহলে টাইম পিরিয়ড কত হবে? 1/5, তাই না? 5টা কমপ্লিট যদি অসিলেশন হয় তাহলে 1 সেকেন্ডে, তাহলে টাইম পিরিয়ড বা অসিলেশন পিরিয়ড সেটা কত হবে? 1/5। তাহলে আসলে এই রিলেশনটা হলো কি, অসিলেশন পিরিয়ড এফ, সরি অসিলেশন পিরিয়ড হলো টি বা টাইম পিরিয়ড টি, টি ইকুয়াল 1/f। ফ্রিকোয়েন্সি, যতগুলো ফ্রিকোয়েন্সি মানে 1 সেকেন্ডে যতগুলো কমপ্লিট অসিলেশন হবে সেটাকে বলা হবে ফ্রিকোয়েন্সি। এবং টাইম পিরিয়ডটা কি? টাইম পিরিয়ডটা হলো যে 1 সেকেন্ড মানে একটা কমপ্লিট অসিলেশনের জন্য যত সময় লাগবে সেটা হলো আমাদের টাইম পিরিয়ড। ওকে, তাহলে সেই কথাগুলো কিন্তু আমরা এখন বললাম। when the marble is released from the one side, এখান থেকে এই যে কোনো দিকে, when the marble is released from the side, it does not stop at the bottom of the bowl, it rolls up and down each side of the bowl, moving through the equilibrium position. The repetitive motion is called oscillation. এটা যতবার এরকম করে করতে থাকবে, যতবার করতে থাকবে, শেষ হলো। তাহলে যা বলছিলাম যে এই যে কন্টিনিউয়াসলি যাওয়া আসা করছে, তাহলে এই যে বারে বারে যাওয়া আসা করছে এইটাই হলো অসিলেশন। আর এখন যে কোনো একটা অসিলেশন, এই যে অসিলেশনটা এটাকে আসলে ক্যারেক্টারাইজ করা হয় অথবা ডিফাইন করা হয় বাই পিরিয়ড এন্ড ফ্রিকোয়েন্সি।
আর পিরিয়ড অথবা যে কোনো একটা বলো, পিরিয়ড বললেও যা হবে, ফ্রিকোয়েন্সি আমরা আলটিমেটলি বের করতে পারবো 1 বাই দিয়ে এফ দিয়ে। তাহলে জাস্ট যে কোনো ধরনের অসিলেশন, যে কোনো ধরনের অসিলেশনটা আমরা ডিফাইন করার জন্য পিরিয়ড এবং ফ্রিকোয়েন্সি এটা ইউজ করি। তাহলে আরো এই যে একটা মজার জিনিস দিছে, যে এইটা আসলে আমাদের কখনো এই ফিজিক্স পড়াতে গিয়ে এই জিনিস, যে ফিজিক্সের জিনিস, এটা আমাদেরকে কোনোদিন বোঝায় নাই। তো সেটা কি, তোমার এই যে আমাদের হার্ট, তাই না, তো হার্ট কি করে, আমাদের বডিতে সব জায়গায় রক্ত সঞ্চালন করে, তাই না, রক্ত সঞ্চালন করে, এবং রক্ত সঞ্চালন করলে প্রত্যেকটা বিট আমরা ফিল করতে পারি। যে তোমার এই যে হাতে যে ভেইনগুলো আছে, অথবা কেউ যদি বুকে এই করে ফিল করার চেষ্টা করে, তা নর্মালি নিজেরটা নিজে বুকে ফিল করা যায় না, তবে আমি হাতে এখানে কিন্তু ফিল করতে পারি। যে এখানে একটা ভেইনের উপরে যদি তুমি একটা আঙ্গুল চেপে ধরো, তাই না, একটা আঙ্গুল চেপে ধরলে তখন করবা, মানে ফিল করবা প্রতি প্রতি সেকেন্ডে সেকেন্ডে বা আরো 1 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে জাম্প করে, এরকম জাম্প করছে, প্রেসার ফিল করছে। তার মানে কি, এই যে প্রতি সেকেন্ডে অথবা নরমালি 1 মিনিটে একটা অ্যাডাল্ট মানুষের জন্য, মানে যারা অল্প বয়স যারা, তাদের জন্য 60 বা 70 এরকম করে হার্টবিট হয়। আর যাদের বয়স আর একটু বেশি তাদের ক্ষেত্রে একটু কম হয়, 40 30, এটা ডিপেন্ড করে বেশি বয়স্ক। তো সেই ক্ষেত্রে এটা নরমালি, তাহলে প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমাদের হার্ট পাম্প করছে। কেন? কারণ এখানে একটা ভোল্টেজ করা হচ্ছে, দেখো এই যে ভোল্টেজ অ্যাক্রস চেস্ট, তাই না, এই যে পাম্প যে করছে, হার্ট যে পাম্প করছে, এখানে একটা ভোল্টেজ হচ্ছে। তাহলে ভোল্টেজ অ্যাক্রস চেস্ট এবং এটা টাইম, তাহলে প্রতি মুহূর্তে মুহূর্তে যতবার ওই ব্লাডটা সার্কুলেশন হচ্ছে অথবা বিট ক্রিয়েট হচ্ছে, তার করেসপন্ডিং একটা সিগন্যাল এই যে পাচ্ছি আমরা। যদি আমরা ওই আলট্রাসোনোগ্রাম অথবা এরকম এনজিওগ্রাম করি, তা সেক্ষেত্রে এরকম করে পাবা, মানে স্পাইক অথবা এরকম কার্ভ পাওয়া যাবে। তাহলে এই যে একটা পয়েন্ট, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, মানে আমরা যদি এই যে বললাম হাতে যদি তুমি ধরো, তাহলে মোটামুটি দেখবা যে প্রতি মানে প্রত্যেকটার মধ্যে, একটা সেকেন্ডের মধ্যে তো আর আসলে কাউন্ট করে পারা যাবে না। মনে করো তুমি যদি 1 মিনিট ধরে কাউন্ট করো, তাহলে দেখবা কি 1 মিনিটে কোনো সময় 70টা অথবা কোনো সময় 71টা বা কোনো সময় 69টা, এরকম করেই এটা, মানে আমাদের এটা 1% 2% এররের মধ্যে আসবে। অ্যাকচুয়ালি যদি আমাদের বডি ফিট থাকে, তাহলে মোটামুটি সবসময় একই রকমই হার্টবিট থাকে। তাহলে এই যে হার্টবিট, তাহলে একবার ইনক্রিজ হচ্ছে, একবার এই যে এখানে আবার কমে যাচ্ছে, আবার বেড়ে যাচ্ছে, আবার কমে যাচ্ছে, আবার বেড়ে যাচ্ছে। তাহলে এই যে একটা রাইজ থেকে আর একটা রাইজের মধ্যে যে টাইমের ডিফারেন্স, এইটাই হলো টাইম পিরিয়ড, যেটা আমি এখানে বলেছি যে এখান থেকে গিয়ে আবার এখান থেকে এখানে ফিরে আসলো। তাহলে এই যে দুইটা রাইজ পয়েন্ট, এই দুইটা পয়েন্টের মাঝের যে দূরত্ব, সেটাকে বলা হবে ওই, মানে এতটুকু যেতে যে সময়টা লাগবে, সেটা হলো টাইম পিরিয়ড। আচ্ছা, for an oscillation the time to complete one full cycle is called the period of the oscillation. The number of cycles per second, যে কথা অলরেডি বলেছি যে 1 সেকেন্ডে যতগুলো কমপ্লিট অসিলেশন হবে সেটাকে বলা হবে ফ্রিকোয়েন্সি। তাহলে ফ্রিকোয়েন্সি আর টাইম পিরিয়ডের মধ্যে রিলেশনটা কি, যে টাইম পিরিয়ড বলেছি একটা কমপ্লিট অসিলেশনের জন্য যে সময় লাগবে সেটা, আর ফ্রিকোয়েন্সি হলো 1 সেকেন্ডে যতগুলো কমপ্লিট অসিলেশন হবে, দ্যাট ইজ দ্য নাম্বার অফ ফ্রিকোয়েন্সি। তাহলে 1 সেকেন্ডে যদি 5টা ফ্রিকোয়েন্সি হয়, তার মানে কি 5টা ফ্রিকোয়েন্সি এর জন্য সময় লাগছে টি, তাহলে একটার জন্য 1/t। সো তাহলে এই যে ফ্রিকোয়েন্সি ইকুয়াল 1/t, এটাই হলো আমাদের রিলেশন। দ্য ইউনিটস অফ ফ্রিকোয়েন্সি ইজ হার্জ। কারণ কি, এই দেখো 1/t, 1/t মানে 1/t হলো, এটি হলো টাইম সেকেন্ড, তাহলে 1/সেকেন্ড এটাকে বলা হয় হার্জ। দেখো পার সেকেন্ড, তাহলে 1/t, তাহলে এটাকে বলবা হার্জ বা 1 পার সেকেন্ড ইনভার্স। তার মানে এই যে হার্জটাকেই আসলে সেকেন্ড ইনভার্স বলা হয়। তো এরকম করে এই যে আরো অনেক কিছু বিষয় আছে, খুব মজার মজার জিনিস। তো এই স্লাইডটা খুব আছে, মজা আছে, এবং তোমরা ভালো করে শিখবা, তো আশা করছি। সো আজকের ক্লাস আর বাড়াবো না,
কারণ অলরেডি অনেকগুলো স্লাইড দেখিয়ে ফেলছি। তো নেক্সট ক্লাসে আবার, তো টিল দেন ভালো থাকো। আর ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন অর কমেন্ট রিগার্ডিং দিস দেন ইউ আর ওয়েলকাম। তবে একটা হলো, তোমার বন্ধুদেরকে একটু দেখো, এই যে ক্লাসগুলো মিস করছে এগুলো কিন্তু পাবে না, তাই না? এই ক্লাসগুলো পাবে না। তো